নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমরা সেন্ট্রাল টেটের যে অনলাইন এক্সামগুলো হয়েছিল করোনার সময়কালে, তো সেই সময়কার যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে সিডিপির যে কোয়েশ্চেনগুলো অর্থাৎ শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করছি। 28শে আগস্ট যে প্রথম যে এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রথম পার্ট অর্থাৎ প্রথম 15টি প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজ আমরা তার পরের যে 15টা কোয়েশ্চেন সেটা আলোচনা করব। আগের দিন ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছিলো, অনেক সাপোর্টিং স্টেটমেন্ট ছিল। আজকে ভিডিওটা আশা করছি অতটা লেন্দি হবে না, বাট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে। যারা সেন্ট্রাল টেট বা ডাব্লিউবি টেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হয়ে যাবে, একটা টোটাল প্র্যাকটিস সেটের কাজ করবে এটা। তো চলুন দেখে নিই ভিডিওটা প্রথম থেকে। আর আপনারা যারা আমার ভিডিওগুলির পিডিএফ সংগ্রহ করতে চান তারা গো ফরওয়ার্ডের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সেখান থেকে আপনারা পিডিএফগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন, কারণ পিডিএফগুলো আমাদের প্র্যাকটিসের জন্য, আমাদের রিভিশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো চলুন আমরা বেশি কথা না বলে একদম কোশ্চেনে চলে যাব। আজকে সাপোর্টিং স্টেটমেন্ট বেশি নেই, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের একদম পেডাগজি থেকে রয়েছে। লার্নিং অ্যান্ড পেডাগজি যে পোর্শন থাকে, আমরা জানি শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির যে কোশ্চেনগুলো সেটাকে দুটো পার্টে আলোচনা করা হয়। প্রথম পার্টে বিকাশ, বৃদ্ধি বিকাশ, তারপর সামাজিক যে প্রক্রিয়াগুলো থাকে, পিয়াজে ভাইগস্কি কোহলবার্গের যে থিওরি থাকে সেগুলো একটা পার্ট থাকে যেখান থেকে 15 নাম্বার কোয়েশ্চেন আসে। আর বাকি 10 নাম্বার কোয়েশ্চেন আসে ইনক্লুসিভ এডুকেশন থেকে আসে 5, আর আমাদের যে পেডাগজি রয়েছে সেই পেডাগজি সেকশন থেকে আসে 15। তো এই কোয়েশ্চেনগুলো সব ম্যাক্সিমাম ইনক্লুসিভ এডুকেশন আর যে আমাদের পেডাগজি পোর্শন রয়েছে সেখান থেকে কোয়েশ্চেনগুলো রয়েছে। কিছু জায়গায় সাপোর্টিং স্টেটমেন্ট আছে, কিছু জায়গায় নেই। তো চলুন ভিডিওটা শুরু করি। ইংলিশগুলো পড়ছিলাম আমরা, কারণ আমরা দেখেছি যে আমাদের বর্তমান যে ডাব্লিউবি টেটের অবস্থা পুরো সেন্ট্রাল টেটের কোয়েশ্চেনগুলোকে কপি করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের ইংলিশ পড়াটা হ্যাবিট করতে হবে। ইংলিশটা কঠিন নয়, কিন্তু আমাদের অনীহার জন্য ইংলিশটা আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু এবারে কিন্তু আমাদের অ্যাভয়েড করলে হবে না। তো চলুন দেখি। রোল অফ টিচার ইন ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুম বলতে আমরা কি বুঝি? যে অন্তর্ভুক্তিমূলক যে শ্রেণীকক্ষ হয় সেই শ্রেণীকক্ষ যেখানে সকল শিশু অবাধে পড়াশোনা করার সুযোগ পায় একটা বিল্ডিংয়ের নিচে বা একটা ছাতার নিচে। সেখানে যদি একটা শিশুর শারীরিক প্রতিবন্ধকতা থাকুক বা তার কোনো মানসিক প্রতিবন্ধকতা থাকুক, অর্থাৎ তার প্রতিবন্ধকতার মাত্রা যাই হোক না কেন, তাকে কিন্তু আলাদা করে দেওয়া হয় না। তাকে এটা বোঝানো হয় না যে সে সমাজ থেকে বিচ্ছিন্ন। তাকে এক ছাদের তলায় সবাইকার সাথে পড়ার সুযোগ করে দেওয়া হয়। তো এখানে অপশান কি বলছে যে একটা ইনক্লুসিভ শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কেমন হবে? অপশান এতে বলা হয়েছে যে অ্যাড্রেস অ্যান্ড রেসপন্স টু দ্য ডাইভার্স নিড অফ অল চিলড্রেন, অর্থাৎ প্রত্যেকটা শিশুর যে ডাইভার্স নিড রয়েছে, বিভিন্ন রকম চাহিদা রয়েছে, যে দৃষ্টি সমস্যা রয়েছে, যার দৃষ্টি নিয়ে সমস্যা রয়েছে তার চাহিদা অন্যরকম, যার শ্রবণের সমস্যা রয়েছে তার চাহিদা অন্যরকম, যার শারীরিক প্রতিবন্ধকতা বা মানসিক প্রতিবন্ধকতা রয়েছে তার অন্যরকম চাহিদা। অর্থাৎ সে ইনক্লুসিভ এডুকেশন কী করবে? যে প্রত্যেকটা শিশুর চাহিদা অনুযায়ী কিভাবে তাদেরকে পড়ানো যায় বা বোঝানো যায় তার চেষ্টা করবে শিক্ষক। 2 নম্বরে বলা হচ্ছে গিভ অ্যাটেনশন টু সাম স্পেশাল স্টুডেন্ট অনলি, কিছু বিশেষ শিশুদের ওপর মনোযোগ দেবে শিক্ষক। 3 নম্বরে বলা হয়েছে আইডেন্টিফাই অ্যান্ড সেগ্রিগেটেড চিলড্রেন বেসড অন দেয়ার অ্যাকাডেমিক এবিলিটিস, অর্থাৎ কিছু ছেলেদের মেয়েদের চিহ্নিত করা হবে যাদের অ্যাকাডেমিক বা পারফরমেন্স ভালো, যাদের নাম্বার ভালো, এবং তাদেরকে আলাদা করা হবে। অপশান 4-এ বলা হচ্ছে রেফার স্পেশাল নিড চিলড্রেন টু স্পেশালিস্ট অ্যান্ড এনশিওর দ্যাট দে আর টট ইন এ সেপারেট সেকশান। তো এখানে কি বলা হয়েছে যে শিশুদেরকে, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশু রয়েছে তাদের যে বিশেষ স্কুল রয়েছে দৃষ্টিহীনদের জন্য, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বা যাদের মানসিক প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য যে আলাদা আলাদা স্পেশাল স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে পাঠানো হবে। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে ইনক্লুসিভ এডুকেশন কিন্তু সবার শিক্ষার কথা বলে, তাহলে প্রত্যেকের চাহিদা অনুযায়ী প্রথম আনসারটাই আমাদের ঠিক হবে, অর্থাৎ প্রথম যে অপশানটা সেটাই আমাদের উত্তর হবে। কারণ এখানে শিক্ষক শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে শিক্ষাদান করবেন যাতে তাদের সুবিধা হয়,
তাদের ইচ্ছা মতো তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষক তাদের সাহায্য করবেন। চলে যাব আমরা 17 নম্বর কোশ্চেনে। অলরেডি আমরা আগের 15টি কোশ্চেন আলোচনা করেছি, আপনারা যদি আগের কোশ্চেনগুলো না দেখে থাকেন তো দেখে নিন। 17 নম্বরে কী বলা হচ্ছে, হোয়াট শুড এ টিচার কিপ ইন মাইন্ড হোয়াইল টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম। অর্থাৎ একটা ডাইভার্স ক্লাসরুম মানে কি বোঝায়, একদম অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মতোই, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে বা বিভিন্ন রকমের শিক্ষার্থী সেখানে রয়েছে। ডাইভার্স মানে কি, যেখানে একটা সাধারণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী থাকবে, একটা প্রতিবন্ধী শিক্ষার্থী থাকবে, একটা উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী থাকবে, অর্থাৎ বিভিন্ন রকম শিক্ষার্থী, এবিলিটির শিক্ষার্থী সেখানে থাকবে। তো সেরকম একটা শ্রেণীকক্ষে শিক্ষকের মাথায় কী রাখতে হবে? অপশান এতে বলা হয়েছে অ্যাকনলেজ অ্যান্ড রেসপেক্ট এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে সম্মান দিতে হবে। অপশান 2-এ বলা হচ্ছে ইগনোর কালচারাল ডিফারেন্স, তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা সংস্কৃতি থেকে এসছে, সেটাকে ইগনোর করতে হবে। অপশান 3-এ বলা হয়েছে মেনটেন কনসিস্ট কমিউনিকেশন, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিয়ত যে যোগাযোগ, সেই সামঞ্জস্যপূর্ণ যোগাযোগটা বজায় রাখবে। 4-এ বলা হয়েছে গিভ ইনডিরেক্ট ইনস্ট্রাকশন, তাদেরকে পরোক্ষভাবে নির্দেশনা দেবেন, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে তার আকারে, ইঙ্গিতে বা বিভিন্ন ভঙ্গিতে নির্দেশনা দেবেন। 4-এ বলা হয়েছে গিভ স্টুডেন্ট অটোনমি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, শিক্ষার্থীদের নিজেদের একটা স্বাধীনতা দেবেন এবং তাদের প্রতি ফ্লেক্সিবল হবেন, নমনীয় হবেন, তাদেরকে কড়া ভাষায় কথা না বলে তাদের সঙ্গে সহানুভূতির সঙ্গে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পেডাগজির উত্তর কিন্তু আমাদের একটু বুঝে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু দেখুন 1 নম্বরটা ঠিক হবে, অ্যাকনলেজ অ্যান্ড রেসপেক্ট এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে স্বীকৃতি দিতেই হবে, কারণ অলরেডি তাদের মধ্যে কিছু না কিছু সমস্যার জন্য হীনমন্যতা রয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতেই হবে। তারপর দেখুন যে মেনটেন কনসিস্ট কমিউনিকেশন, তাদের মধ্যে যোগাযোগটা বজায় রাখতে হবে, তারা যেন এটাও না মনে করে যে শিক্ষক আমার প্রতি নজর দিচ্ছেন না বা অবহেলা করছেন। আর 4 নম্বরে কী আসছে, 5 নম্বরে গিভ স্টুডেন্ট অটোনমি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, তাহলে এই 3টা আমরা কোথায় পেয়ে যাব? অপশান 3-এ পেয়ে যাব, যে 1, 3, 4 আমরা অপশান 3-এ পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তর কিন্তু এই 1, 3, 4ই হবে, যে প্রত্যেকটা শিশুকে সম্মান দেবে, তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং স্টুডেন্টদের একটা স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দেওয়া হবে, যে তারা তাদের মতো করে শিখুক, তাদের চাহিদা অনুযায়ী, তাদের প্রয়োজন অনুযায়ী শিখুক। চলে যাবো আমরা পরের কোশ্চেনে, 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে কী রয়েছে, যে টু ক্যাটার টু স্পেসিফিক নিড অফ চাইল্ড উইথ ভিজুয়াল এবিলিটি, ভিজুয়াল এবিলিটি মানে ডিসেবিলিটি, মানে যে দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের স্পেশাল নিড বা বিশেষ চাহিদা অনুযায়ী বা চাহিদা মেটাতে দ্য টিচার শুড, একজন শিক্ষক কী করবেন, অর্থাৎ যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের চাহিদা মেটানোর জন্য শিক্ষকের কী করা উচিত। তো এখানে আমি অপশানগুলো নিতে ভুলে গেছি, তো অপশান নিতে ভুলে গেলে আমি আনসার বলে দিচ্ছি। অপশান নিতে বলা হয়েছে ফোকাস অন এ ভ্যারাইটি অফ ভিজুয়াল প্রেজেন্টেশন, বলছে ভিজুয়াল প্রেজেন্টেশনের ওপর জোর দেওয়া হবে। 2 নম্বরে কী বলা হয়েছে, যে ইউজ এ ভ্যারাইটি অফ ট্যাকটিক ম্যানিপুলেটিভ অ্যান্ড মেটেরিয়ালস, কিছু স্পর্শমূলক যেগুলো ছুঁয়ে বোঝা যাবে সেই রকম ধরনের কিছু মেটেরিয়াল বা কিছু কৌশল অবলম্বন করতে হবে। 3-এ বলা হয়েছে শো এ লট অফ সাইলেন্ট ফিল্ম, কিছু নির্বাক ছবি দেখানো হবে তাদেরকে। 4-এ কী বলা হয়েছে গিভ এ লট অফ ইনস্ট্রাক্টেড ওয়ার্কশিট উইথ পিকচার, কিছু ছবি সহ কিছু তাদেরকে পিকচার দেখানো হবে, ওয়ার্কশিট দেখানো হবে বা কর্মপত্র দেখানো হবে। তো দেখুন যার দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে সে যেগুলো দেখতে পাবে সেগুলো কি করে হবে, ছবি তো দেখতে পাবে না, নির্বাক চলচ্চিত্র মানে সাউন্ড ছাড়া যে সমস্ত সিনেমা সেগুলোও দেখতে পাবে না, আর ভিজুয়াল প্রেজেন্টেশন তো দেখতেই পাবে না। তো যেগুলো দেখতে পাবে না তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, অপশান 2 আমাদের উত্তর হয়ে যাবে। আমরা যখন দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম তখন আমরা এটা বারবার বলেছিলাম যে তাদের জন্য কী পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, যে ছুঁয়ে
তার জন্য আমাদের এমবসড ম্যাপ রয়েছে। এমবসড ম্যাপ মানে ধরুন উঁচু উঁচু যে সমস্ত ম্যাপ যেগুলো ছুঁয়ে ছুঁয়ে শিক্ষার্থীরা বুঝতে পারে, বা তাদের জন্য ব্রেল পদ্ধতি রয়েছে। ব্রেল পদ্ধতি আমরা আলোচনা করেছি, আমরা পরেও আলোচনা করব। তো ব্রেল পদ্ধতি লুইস ব্রেল আবিষ্কার করেছিলেন, যেগুলো বিভিন্ন ডটের সাহায্যে, মোট 6টা ডটের সাহায্যে ABCD বিভিন্ন যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো তৈরি করা হয়, এবং তার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা শেখে। এটা আমাদের অপশান 2 কোয়েশ্চেন উত্তর হবে। আর আমাদের সব সময় মাথায় রাখতে হবে কিন্তু কোয়েশ্চেনগুলো আমাদের বুঝতে হবে, কারণ কোয়েশ্চেন না বুঝলে কিন্তু আমাদের অনেক জিনিস অনেকটা জটিল হয়ে যাবে। কোয়েশ্চেন আমাদের ভালো করে যদি আমরা বুঝে যাই তাহলে আনসার কিন্তু ওখানেই হয়ে গেল। সেন্ট্রাল কোয়েশ্চেন শক্ত আসে না, কোয়েশ্চেন কঠিন হয় না, বা WBTEDও কোয়েশ্চেন কঠিন হয় না। কি হয়, WBTED ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যারা ক্যান্ডিডেট থাকে, যারা পরীক্ষা দেবে, তাদেরকে কনফিউজ করার চেষ্টা করে। দেখবেন ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু একদম ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। তো ইংরেজিতে ফোকাস করলে এই সমস্যাটা অনেকটা কমে যাবে, কারণ আমিও 2-3বার টেট দিয়েছি, আমি জিনিসগুলোকে বুঝি। তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলোকে একটু কেয়ারফুলি দেখতে হবে। তো 19 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে, ডিফিকাল্টিস ইন সোশ্যাল ইন্টারাকশান। সোশ্যাল ইন্টারাকশান মানে কি, যে সামাজিক মিথস্ক্রিয়া, সমাজের মানুষের সাথে একদম মেলামেশা করা, বা একদম তাদের সঙ্গে কোলাবোরেটিভ হওয়া। অ্যান্ড ভার্বাল কমিউনিকেশান। ভার্বাল কমিউনিকেশন মানে তাদের সঙ্গে যে কথাবার্তা বা মৌখিক যোগাযোগ। আমি একটা মানুষের সঙ্গে কথা বলছি, আমার বাড়ির লোকের সাথে কথা বলছি, বা আমাদের আশেপাশে যে প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলছি। তো ভার্বাল কমিউনিকেশান আর সোশ্যাল ইন্টারাকশান, সামাজিক মিথস্ক্রিয়া এবং মৌখিক যে যোগাযোগ, ইজ টপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ। তো এখানে কি বলা হয়েছে, প্রথমেই দেখুন ডিফিকাল্টিস মানে প্রতিবন্ধকতা, ইন সোশ্যাল ইন্টারাকশান মানে সামাজিক মিথস্ক্রিয়া এবং মৌখিক যোগাযোগের মধ্যে মিথস্ক্রিয়া দেখা যায় কাদের মধ্যে। অপশান এতে বলা হয়েছে অটিজম, অপশান বিতে বলা হয়েছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অপশান 3-এ বলা হয়েছে ডিসলেক্সিয়া, আর অপশান 4টা একটু কেটে গেছে, এটা ডিসক্যালকুলিয়া হতো। তো এখানে আমাদের উত্তর কি হবে, তো সামাজিক মিথস্ক্রিয়া আর এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দেখা যায় অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে, যাদের অটিজম একটা নার্ভ গঠিত একটা সমস্যা। অটিজম সম্পর্কে আমরা পরে আলোচনা করব আরও বিস্তারিতভাবে। অটিজমে কি হয়, আপনারা যদি দেখে থাকেন, শাহরুখ খানের একটা সিনেমা ছিল মাই নেম ইজ খান। তো সেখানে দেখবেন শাহরুখ খান কারোর সাথে কথা বলছে না। কিছু মানুষের সঙ্গে তার কারণ হচ্ছে তারা সবাইকে বিশ্বাস করতে পারে না, তারা খুব অল্প মানুষের সাথে অ্যাটাচ হয় এবং তাদের সঙ্গেই যোগাযোগ রাখে, কিন্তু সেটা খুব স্বল্প মাত্রায়। তারা সামাজিক যোগাযোগটা ইজিলি তৈরি করতে পারে না। আপনার সামনে কেউ কিছু বলছে, কেউ যদি অটিজম আক্রান্ত হয়, সে বাচ্চাটা কিন্তু পাশের যে মানুষ রয়েছে তার সঙ্গে যেচে কথা বলা কি কিছু, তাও কথা বলে না। আর কেউ যদি তার সঙ্গে কথা বলতে চায়, সেক্ষেত্রেও তাদের রেসপন্স কিন্তু খুব মিনিমাম হয়। তো এটা অটিজমের লক্ষণ। আর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ যে ডিসঅর্ডার হয়, এতে কী হয়, বাচ্চারা প্রচুর অ্যাক্টিভ হয় সব কিছুতে। ডিসলেক্সিয়া, আমরা এটা জানি যে ডিসলেক্সিয়া মূলত পঠনগত অক্ষমতা। আর যেটা অপশান কেটে গেছে আমাদের ডিসক্যালকুলিয়া, যেটা শিক্ষার্থীদের যে গণিত শিখনে যে অক্ষমতা, যে গণিত শিখতে যাদের অসুবিধা হয় তাদেরকে ডিসক্যালকুলিয়া বলা হয়। তো 19-এর অপশান এ উত্তর হয়ে যাবে, অপশান 1 হয়ে যাবে উত্তর। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 20। তো কোয়েশ্চেন নাম্বার 20-তে কী রয়েছে, যে The teacher gives clay of different color to the children and asks them. তো শিক্ষক শিক্ষার্থীদেরকে ডিফারেন্ট কালারের, এখন বর্তমানে দেখবেন বিভিন্ন রঙের ক্লে পাওয়া যায়, কাদার মতো একটা জিনিস পাওয়া যায় যাকে আমরা ক্লেই বলি, বিভিন্ন কালারের হয়। তো তাদেরকে দিলেন, শিক্ষার্থীদেরকে দিলেন। আমি কিছুদিন ট্রাই করেছিলাম স্কুলে, তো সেই ক্লে নিয়ে কিছু বানানো থেকে দূরের কথা, তারা সেগুলো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল, দিয়ে বদমাইশি হচ্ছে। তো মাঝে মাঝে আমি নিয়ে যাই, কারণ এগুলোতে বাচ্চারা খুব ইন্টারেস্ট ফিল করে, সেই জিনিসগুলো নিয়ে কিছু তৈরি করা। কখনো কখনো বাচ্চারা এইসব জিনিস নিয়ে খুব সুন্দর সুন্দর জিনিসও তৈরি করতে পারে, আমিও তাদেরকে কিছু করতে শেখাই। তো এখানে কি বলা হচ্ছে, যে টিচার গ্লিভস ক্লে ডিফারেন্ট কালার, তাদেরকে বিভিন্ন রঙের ক্লে দিয়েছেন, টু দ্য চিলড্রেন অ্যান্ড আস্কস দেম, এবং তাদেরকে বললেন টু মেক হোয়াট এভার কামস টু দেয়ার মাইন্ড ফ্রম দ্যাট ক্লে। এই কাদাগুলো দেখে তাদের মনে যা আসছে, যে জিনিসটাই আসছে, থ্রু দিস
সি ওয়ান্ট প্রমোট ড্যাশ চিলড্রেন। তো শিক্ষকদের সেই জিনিসটা দিয়ে কাদাটা দিয়ে বললেন যে তোমাদের মনে যা আসছে তোমরা সেটা তৈরি করো। তো শিক্ষক এক্ষেত্রে কোন জিনিসটাকে উৎসাহিত করছেন? অপশান এতে বলা হয়েছে ক্রিয়েটিভিটি, অপশান সৃজনশীলতা, অপশান বিতে বলা হয়েছে রোট মেমোরাইজেশন, মানে মুখস্থ করে মনে রাখা। এখানে তো হাতে কলমে হচ্ছে, মুখস্থ করে মনে রাখা কেন হবে? তাহলে অপশান 2 আমরা কেটে দিই। নন কোঅপারেটিভে কেন হবে? কারণ এখানে তো শিক্ষক সাহায্য করছেন একে অপরকে, এটাও ভুল আমাদের। আর ইনডিসিপ্লিন, বিশৃঙ্খলা তো নয়, কারণ এখানে একটা শিক্ষার্থীদের মনের মধ্যে যা কিছু আসবে, কারো মনে হয়তো পাতা এলো, কারো মনের মধ্যে ফুল এলো, কারো মনের মধ্যে মেঘ এলো, কারো মনের মধ্যে পাখি এলো, তো সেই ক্লেটা দিয়ে তারা যা মনে আসবে তাই তৈরি করতে পারে। তো শিক্ষক এখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, তাদের ক্রিয়েটিভিটিকে কিন্তু প্রমোট করছে। তাহলে অপশান 1 হয়ে যাবে উত্তর, কোয়েশ্চেন নাম্বার 20। চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 21-এ। তো 21-এ আমাদের কি রয়েছে? 21-এ রয়েছে দ্য আর্লি প্রাইমারি ইয়ার্স অফ চাইল্ডহুড, মানে শিক্ষার্থীদের যে প্রাথমিক যে পর্যায়, প্রাথমিক যে বাল্যকাল, সেই বাল্যকালে শুড ফোকাস অন দ্য ডেভেলপমেন্ট অফ, কোন জিনিসগুলোর ওপর, তাদের বিকাশের কোন অ্যাসপেক্টগুলোর ওপর আমাদেরকে নজর রাখতে হবে বা শিক্ষকদেরকে নজর রাখতে হবে। অপশান এতে বলা হয়েছে ফিজিক্যাল স্কিল বা শারীরিক দক্ষতা, অপশান বিতে বলা হয়েছে সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা, অপশান 3-এ বলা হয়েছে কগনিটিভ ক্যাপাবিলিটিস, অপশান 4-এ বলা হয়েছে ইমোশনাল স্কিল, অপশান 5-এ বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, মানে বিমূর্ত চিন্তন ক্ষমতা। তো বিমূর্ত চিন্তন ক্ষমতা মানে কি? যে কল্পনা করে বা মনে থেকে আমাদের কোনো কিছু মনে করে নেওয়া, কোনো কিছু চিন্তনের মাধ্যমে সেগুলোকে বাচ্চাদেরকে শেখানো। দেখুন, এই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আমরা যখন পেঁয়াজের থিওরি পড়ি তখন পেঁয়াজের থিওরির মধ্যে কি দেখি? যে সংবেদন সঞ্চালন স্তর আর প্রাক সক্রিয়তা স্তর, মূলত এই দুটো স্টেজ আমাদের প্রাথমিক পর্যায়ের মধ্যে থাকে। তো এই সময় কিন্তু শিক্ষার্থীদের বিমূর্ত ধারণা গড়ে ওঠে না। তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তো একদম বাদ, অ্যাবস্ট্রাক্ট রিজনিং তো একদম বাদ। চিন্তন হচ্ছে একদম উচ্চ স্তরের একটা মানসিক প্রক্রিয়া। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। তো আমরা যে প্রাথমিক যে শিশু, তাদের জন্য কোন জিনিসগুলোর উপর ফোকাস করব? তাদের শারীরিক দক্ষতা, তাদের সোশ্যাল স্কিল বা সমাজের সঙ্গে তারা কিভাবে মিশছে, কারণ এই সময় যদি এই জিনিসগুলোর উপর ফোকাস করা না হয়, ভবিষ্যতে গিয়ে তারা সামাজিক যোগাযোগ করতে পারবে না। কগনিটিভ ক্যাপাবিলিটিস, তাদের যে জ্ঞানীয় যে দক্ষতা, আর তাদের মানসিক দক্ষতা, এই 4টে স্কিলের ওপর আমরা কিন্তু ফোকাস করব। কারণ আমরা দেখেছি বিকাশের যে 4টে ডোমেন থাকে, বিকাশের 4টে ডোমেনের মধ্যেই কিন্তু শারীরিক, সামাজিক, জ্ঞানীয় এবং মানসিক দক্ষতা, এইগুলো কিন্তু সব ইনক্লুড হয়ে থাকে। তো আমাদের 4টি ঠিক হবে। তাহলে অপশান আমাদের 3 হবে উত্তর, অপশান 3 হবে আনসার 21-এ। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22-ও দেখুন, একটা কনস্ট্রাকটিভ ক্লাসরুম। এই কনস্ট্রাকটিভ ক্লাসরুম মিনিংফুল লার্নিং বলছে একটা নির্মাণবাদ বা গঠনবাদী শ্রেণীকক্ষ। নির্মাণবাদ সম্পর্কে একটু ছোট্ট করে বলে রাখি, যে আমরা এগুলো আলোচনা করেছি, তবুও একটু বলি যে নির্মাণবাদ ক্লাসরুম মানে হচ্ছে যেখানে শিক্ষার্থীরা নিজেদের মাধ্যমে বিশ্বকে এক্সপ্লোর করার মাধ্যমে, পরিবেশের সঙ্গে এবং মানুষের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজে নিজে শিখবে। অর্থাৎ এখানে তাদের ক্যাপাবিলিটিকে, তাদের স্বাধীনতাকে, তাদের কর্মদক্ষতাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই একটা শ্রেণীকক্ষ যেখানে কনস্ট্রাকটিভভাবে শিক্ষার্থীদেরকে বোঝানো হয়। পিঁয়াজে, ভাইগর্স্কি, কোহলবাগ, এরা সবাই কিন্তু নির্মাণবাদী, এরা সবাই কিন্তু শিক্ষার্থীদেরকে সুযোগ দেয় তারা যাতে নিজেরা শিখতে পারে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে, কনস্ট্রাকটিভ ক্লাসরুম মানেই শিক্ষার্থীরা নিজে নিজে শিখবে, নিজে নিজে জানবে, কারোর সঙ্গে কথা বলার মাধ্যমে জানবে। কারণ দুরকম নির্মাণবাদের যে থিওরি, তাতে দুরকম হয়, একটা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, আর একটা হচ্ছে সমাজ নির্ভর নির্মিতিবাদ। তো সামাজিক নির্মিতিবাদের মধ্যে ভাইগর্স্কি চলে আসে, আর ব্যক্তিগত মধ্যে আমরা পিঁয়াজেকে পেয়ে যাই। তো এই যে চিন্তা ভাবনা, তো সেক্ষেত্রে অপশান কোনটা উত্তর হবে আমাদের? অপশান নিতে বলা হচ্ছে রেফার টু দ্য স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল অফ ইনফরমেশন ইন দ্য প্রসেস অফ ডিসকভারি থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ইন্টারাকশান। বলছে সেই প্রক্রিয়া যেটা
ডিসকাভারি আবিষ্কারের মাধ্যমে এবং এক্সপ্লোরেশন এবং ইন্টারাকশানের মাধ্যমে পাবে, অর্থাৎ শিক্ষার্থীরা নিজে নিজে কোনো জিনিস অন্বেষণ, মিথস্ক্রিয়া এবং আবিষ্কার প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে শিখবে। অপশান 3 বলা হয়েছে অকার্স থ্রু দ্য ইউজ অফ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং যে শাস্তিদান তার মাধ্যমে ঘটে নির্মাণমূলক শ্রেণীকক্ষে। 4 বলা হয়েছে যে টেক প্লেস থ্রু রিপিটেড প্র্যাকটিস অ্যান্ড ডিল, বিভিন্ন জিনিস বারবার রিপিট করে এবং প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো শেখে। তো এই রকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আনসারটা সব থেকে বেশি পজিটিভ, তো সেইটা কিন্তু আমাদের আনসার হিসেবে নেব। তো এখানে দ্য প্রসেস অফ ডিসকাভারি থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ইন্টারাকশান, এই যে ইংলিশ টার্মগুলো, এই ইংলিশ টার্মগুলোর ওপর আমাদের একটু খেয়াল রাখতে হবে। এক্সপ্লোরেশন, ইন্টারাকশান, ডিসকাভারি, শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির কিন্তু মূল লক্ষ্য এটাই যে শিক্ষার্থীদেরকে আবিষ্কার করা, তাদেরকে ডিসকাভার করা, তাদের কোনো জিনিস এক্সপ্লোর করার, তারা পারস্পরিক মিথস্ক্রিয়া বা ইন্টারাকশানের ওপর জোর দেওয়া হয়। তো এই টার্মগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু আমরা বাংলাতে অনেক সময় রিলেট করতে পারি না, সেক্ষেত্রে আমাদের ইংলিশটা খুব জরুরি, যার জন্য কিন্তু ইংলিশগুলো আমার দেওয়া। চলে যাবো এখানে। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি দিয়েছি পাশে ইংলিশ কোয়েশ্চেনগুলো বোঝা যাচ্ছে না, কিছু জায়গায় আমার নিজের সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা আপনারা প্রথমে পড়ে নিন। আমি কোয়েশ্চেন কিন্তু একদম সেন্টেটের যে 28শে ডিসেম্বর যে কোয়েশ্চেন পেপারটা ছিল, সেই কোয়েশ্চেন পেপারটাও কিন্তু টেলিগ্রামে সেন্ড করে দেবো এই দুটো PDF সেন্ড করার পর। তো চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 23। তো কোয়েশ্চেন নাম্বার 23-এ কী রয়েছে যে a teacher begins to work together by giving cues and prompting with a student who is unable to understand a concept is the process is referred to as। এই কোয়েশ্চেনটা বোধ হয় আমাদের আলোচনা করা হয়েছিল। তো এটার মধ্যে স্ক্যাফোল্ডিং উত্তর ছিল যে শিক্ষক একজন প্রম্পট এবং ইঙ্গিত দিয়ে একসাথে কাজ শুরু করেন, শিক্ষার্থীদেরকে কিছু জিনিস প্রম্পট দেওয়া, তাদেরকে ক্লু প্রদান করা। তো এখানে আমরা একটা সাপোর্টিং স্টেটমেন্টও ছিল, মনে হয় কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। তো সরি যদি কোনো কোয়েশ্চেন দেখি যে 23 নম্বরের কোয়েশ্চেনটা আমি এক্সট্রা রিপিট করে দিচ্ছি, তো এখানে আমি দিয়ে দেবো কোয়েশ্চেনটা পরের যে ভিডিওটা আমরা বানাবো তাতে। চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে, 24 নাম্বার কোয়েশ্চেনে। আর বেশি কোয়েশ্চেন আমাদের নেই, আর মোট 24টা হয়ে গেলে আর 6টা মতো কোয়েশ্চেন রয়েছে। তো অ্যাসারশানে কী রয়েছে, যে দাবিতে কী রয়েছে, অ্যাসারশান এবং রিজন, এই যে স্টেটমেন্টগুলো হয় সবসময় দেখতে হবে এই দুটোর মধ্যে যে রিলেশনগুলো রয়েছে সেই দুটোর মধ্যে রিলেশনগুলো ঠিক আছে কি না, আর তার জন্য আমাদের সেই তথ্যগুলো বা সেই থিওরিগুলোকে কিন্তু ভালো করে জানতে হবে, না হলে কিন্তু আমরা জিনিসগুলো ভুল করে ফেলবো। তো প্রথমটা কী রয়েছে, এ টিচার ট্রাইস টু ইনক্লুড এক্সাম্পল ফ্রম দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট টু চিলড্রেন টু মেক দ্য ক্লাস ইন্টারঅ্যাক্টিভ। তো আমরা কী করি, যখন শ্রেণীকক্ষে পড়াতে যাই, তো পড়াতে গিয়ে কোনো টপিক আলোচনা হচ্ছে, তো টপিক আলোচনা করতে করতে আমরা তাদের শিশুদের যে পারিপার্শ্বিক পরিবেশ, যদি কখনো গাছ নিয়ে পড়াই তো আশেপাশে যে সমস্ত গাছ রয়েছে শিক্ষার্থীদেরকে কখনো বলা যে তোমাদের আশেপাশে কী গাছ রয়েছে সেগুলো আলোচনা করো বা কয়েকটা নাম বলো, কখনো কখনো পাখি নিয়ে আলোচনা করতে গিয়ে বা কোনো যে সিচুয়েশান, যে পরিস্থিতি, সেগুলো আলোচনা করতে করতে তাদেরকে পরিস্থিতি থেকে কিছু তুলে উদাহরণ দেওয়া হয়, সেটা সকলেই দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে কী হয় যে শ্রেণীকক্ষটা একটা ইন্টারঅ্যাক্টিভ হয়, তাদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের একটা যোগাযোগটা রক্ষা করা খুব সহজ হয়ে যায়। তো এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে তার পক্ষে একটা কারণ দেওয়া হচ্ছে যে সোশিও কালচার কনটেক্সট প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীদের যে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, অর্থাৎ শিক্ষার্থীর যে সংস্কৃতিতে বা সেই সামাজিক পরিবেশে মানুষ হচ্ছে সেখান থেকে যদি উদাহরণটা তুলে দেওয়া হয় তাহলে সেটা শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে উত্তর দেখি, অপশান এতে বলা হচ্ছে যে উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা, মানে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে তার ঠিকঠাক ব্যাখ্যা হচ্ছে তার পরের যে পয়েন্টটা সেটা। 2 নম্বরে বলা হচ্ছে এ আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ রিজনটা ঠিক নয়, এটা ঠিক। 3 নম্বরে বলা হচ্ছে এ সত্য কিন্তু আর মিথ্যা, দিয়ে বলা হচ্ছে এ এবং আর উভয়ই মিথ্যা। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে শিক্ষার্থীদেরকে যদি তাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে
তাদেরকে উদাহরণ তুলে দেওয়া হয়, তাহলে তাদের বইয়ের সাথে একটা বাস্তব জগতের যে সম্পর্ক তারা সেটা সমন্বয় করতে পারে এবং সেটার সঙ্গে রিলেট করতে পারে। এটা কিন্তু আমাদের অপশান এ উত্তর হয়ে যাবে। তাহলে 28-এর এ হবে আনসার আমাদের, 24-এর আমাদের এ আনসার হবে। চলে যাব আমরা পরের কোশ্চেনে, 25 নাম্বার কোশ্চেনে। 25 নাম্বার কোশ্চেনে কী রয়েছে যে হোয়াট উইল দ্য পোজ অ্যাজ এ হিন্ডারেন্স টু এ চাইল্ড ইন সলভিং এ প্রবলেম। বলছে কোনো সমস্যার সমাধানে কোন জিনিসটা শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা শিক্ষার্থীদের কোনো কিছু শিখতে গিয়ে কোন জিনিসটা বাধা দেয়। অপশান এতে বলছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম কারেক্টলি, বলছে কোনো যে সমস্যা সেই সমস্যাটাকে সঠিকভাবে চিহ্নিত করা, এক্ষেত্রে শিক্ষার্থীদের বাধার সৃষ্টি হয়। 2-এ বলা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম ক্লিয়ারলি, যে কোনো সমস্যাটাকে সঠিকভাবে বা চিহ্নিত করা বা সংজ্ঞায়িত করা। 3-এ বলা হয়েছে থিঙ্কিং অফ সিমিলার প্রবলেম দ্যাট ওয়ান হ্যাজ সলভ, সেই সমস্ত চিন্তাকে নিয়ে বা একই যে সমস্যা সেই সমস্যা যেগুলো আগে সমস্যার সমাধান হয়ে গেছে সেই সমস্ত সমাধান নিয়ে সেগুলোকে চিন্তা করা। আর 4-এ বলা হচ্ছে রিমেনিং ফিক্সড অ্যাট ইউজ অবজেক্ট ইন দ্য কনভেনশনাল ম্যানার, তো অনুরূপ সমস্যার কথা যেগুলো আগে হয়ে গেছে, যে সমস্যা করেছে সমাধান করেছে একজন, তার কাছে গিয়ে বা তার কথা চিন্তা করে। তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান 4। জানি যে এক্সপ্লেনেশানগুলো বলুন বা ওয়ার্ডগুলো বলুন একটু খটোমটো লাগলো, তো বলছে যে কোনো সমস্যার সৃষ্টি, কোনো সমস্যা সমাধানে একটি শিশুর মধ্যে প্রতিবন্ধকতা কখন তৈরি হয়। তো এখানে কিন্তু অপশান ডি আমাদের উত্তর হয়ে যাচ্ছে যে রিমেনিং ফিক্সড অ্যাট ইউজিং অবজেক্ট ইন এ কনভেনশনাল ম্যানার, মানে আগে যেরকম সমস্যা আমরা পড়েছিলাম, কখনো আমরা সেই সমস্যায় পড়েছি, সেই সমস্যার কথা চিন্তা করে যা একজন সমস্যা সমাধান করেছে, অর্থাৎ যে আগে কোনো সমস্যার সমাধান করেছে তার কাছে গিয়ে বা তার কাছে আলোচনা করে সেই সমস্যাটার আমরা সমাধান করতে পারি। কোশ্চেনটা একটু খটোমটো কিছু কোশ্চেন থাকবে, আমাদের একটু মাথার ওপর দিয়ে যাবে, সব কিছু আমরা কভার করতে পারবো না, তো আমাদের খেয়াল রাখতে হবে তবুও, কারণ আমরা খাতা সাদা ছেড়ে আসতে পারি না, আমাদের প্রত্যেকটা কোশ্চেনের আনসার করতে হবে যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং নেই। তো কোশ্চেন নাম্বার 26-এ কী রয়েছে? 26-এ রয়েছে মিস্টেকস অ্যান্ড এরর মেড বাই দ্য স্টুডেন্ট। এখানেও কিন্তু দুটো রয়েছে, অ্যাসারশন অ্যান্ড রিজন। তো প্রথমে একটা দাবি করা হয় এবং সেই দাবির পক্ষে কিছু কারণ দেওয়া হয়। তো দেখি এই বর্তমান ট্রেন্ড অনুযায়ী কিন্তু এই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনগুলো আসার মতো কোশ্চেন। মিস্টেক অ্যান্ড এরর্স মেড বাই স্টুডেন্ট আর ইন্টারঅ্যাক্টিভ অফ দ্য ফেসিলিটেট অফ টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। বলছে শিক্ষার্থীদের দ্বারা করা ভুল, মানে কোনো শিক্ষার্থী যদি কিছু ভুল করে তো সেক্ষেত্রে শিক্ষক এবং যে শিক্ষার্থী বা ছাত্র তাদের উভয়ই ব্যর্থতার পরিচায়ক। অপশান রিজনে কি বলা হচ্ছে? চিলড্রেন ডু নট হ্যাভ এবিলিটি টু থিঙ্ক, বলছে শিক্ষার্থীদের কোনো চিন্তাভাবনা করার ক্ষমতা নেই। অন দেয়ার ওন অ্যান্ড নিড অফ দ্য কনসিস্টেন্সি ইনস্ট্রাক্টেড টু এনশিওর লার্নিং, বলছে বাচ্চাদের কোনো কিছু চিন্তা করার ক্ষমতা নেই, শিখনে তাদের ক্রমাগত নির্দেশনা দেওয়া দরকার। এটা কিন্তু দেখুন যে শিক্ষার্থীর ভুলটাকে আমরা শুধুমাত্র ভুলটাকে বা শিক্ষার্থীর যে ত্রুটি বা শিক্ষার্থীর ব্যর্থতা, এটাতে কিন্তু শিক্ষক শিক্ষার্থী উভয়ের দোষ থাকে না। কখনো কখনো শিক্ষকদের অবহেলা থাকে, কখনো কখনো সিস্টেমের সমস্যা থাকে, কখনো বা শিক্ষার্থীর সমস্যা থাকে। তাহলে প্রথম স্টেটমেন্টটা তো সম্পূর্ণরূপে ভুল। তারপরটা দেখুন চিলড্রেন ডু নট হ্যাভ দ্য এবিলিটি টু থিঙ্ক, তো বাচ্চাদের চিন্তা করার ক্ষমতা নেই, এটা কে বললো? এটাও ভুল। তো আমাদের দুটোই ভুল, যেখানে সেটা উত্তর হবে অপশান 4 আমাদের উত্তর হয়ে যাবে। বোথ এ অ্যান্ড আর ফলস, দুটোই কিন্তু আমাদের ভুল। চলে যাব আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27। আমাদের আর বেশি কোশ্চেন নেই, তো কোশ্চেনগুলো দেখুন। অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন। এখানে স্টেটমেন্ট কিছু কম আছে, কারণ কিছু জিনিসের ব্যাখ্যা দেওয়ার জন্য স্টেটমেন্ট লাগে না। তো 27 নম্বর কোশ্চেনে কী রয়েছে? 27 নম্বর কোশ্চেনে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইমোশন, বলছে নিম্নলিখিত কোনটা নয়
তো যেখানে নট পাবেন সেখানে একটু অ্যালার্ট হয়ে যাবেন, কারণ নটের জন্য অনেক সময় অনেক ভালো ভালো জিনিস কিন্তু ভুল হয়ে যায়। অপশান এতে বলা হয়েছে মেমোরি, অপশান বিতে বলা হয়েছে অ্যাঙ্গার, অপশান সিতে বলা হয়েছে লাভ, অপশান ডিতে বা ফোরে বলা হয়েছে ফেয়ার। দেখুন, ভয়, ভালোবাসা, রাগ এগুলো কিন্তু আমাদের আবেগ। কখনো আমরা রেগে যাচ্ছি, কখনো কাউকে ভালোবাসছি, বা কখনো কারোর প্রতি ভয় আসছে আমাদের, এগুলো আবেগ। এই যে মেমোরি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে ইমোশান তার মধ্যে আসে না। মেমোরিটা আমাদের কিসের মধ্যে চলে আসে? আমরা মেমোরিটাকে স্মৃতির যে অংশ বা শিখনের যে পার্ট সেখানে আমরা পেয়েছিলাম একটা উপাদান হিসাবে। তো ইমোশন বলতে আমরা কি বুঝি? ইমোশন কথাটি এসছে একটা ল্যাটিন শব্দ ইমুভার থেকে, যার অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া। তো অনেক সময় কিন্তু এটাও আপনাদের কোয়েশ্চেনে চলে আসতে পারে যে ইমোশন শব্দটা কোন ভাষা থেকে এসছে বা কোন শব্দ থেকে এসছে। তো ল্যাটিন শব্দ ইমোভার থেকে এসছে, যার অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া। তো কী কী ইমোশন আমাদের রয়েছে? স্নেহ, সহানুভূতি, আনন্দ, কৌতুক, দুশ্চিন্তা, ভয়, ক্রোধ। হিংসাটা দিইনি, হিংসাটাও থাকতে পারে। এগুলো কি? যেগুলো স্নেহ, সহানুভূতি, আনন্দ, কৌতুক এগুলো শিক্ষার্থীদের কাজে লাগে। তো এগুলোকে বলা হয় পজিটিভ ইমোশন। আর তারপর যেগুলো রয়েছে দুশ্চিন্তা, আবেগ, ভয়, ক্রোধ, এইগুলো হচ্ছে আমাদের মূলত যে নেগেটিভ যে চিন্তাভাবনা বা নেগেটিভ যে প্রক্ষোভ, নেগেটিভ যে ইমোশন সেগুলোর মধ্যে চলেছে। এগুলো শিক্ষার্থীদের ক্ষতি করে। অর্থাৎ প্রথম চারটে হচ্ছে পজিটিভ আবেগ, তারপর এগুলো হচ্ছে নেগেটিভ আবেগ। আর এইটা দুটো এটার সঙ্গে অ্যাড হয়ে গেছে। চলে যাব আমরা পরের কোশ্চেনে, 28 নম্বর কোশ্চেনে। 28 নম্বর কোশ্চেনে কী রয়েছে আমাদের? What strategies can a teacher use to increase intensive motivation in her primary grade student? বলছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের একটা অন্তর্নিহিত প্রেরণা জাগার জন্য শিক্ষক কী করবেন? তো অন্তর্নিহিত প্রেরণাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ মোটিভেশনকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে যে কিছু বাইরের বা বাহ্যিক এলিমেন্ট বা বাহ্যিক জিনিস দ্বারা শিক্ষার্থীরা যখন কোনো কিছুতে আগ্রহী বা মোটিভেট হয়। যেমন তোমার বাবা বললো যে পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমাকে একটা ঘড়ি দেবো। তো ঘড়ি বা ভালো নাম্বার বা সম্মান, এই জিনিসগুলো পাওয়ার জন্য যখন শিক্ষার্থীরা, অর্থাৎ বাহ্যিক সম্মান, বাহ্যিক পুরস্কার, বাহ্যিক কোনো উপকরণ পাওয়ার জন্য শিক্ষার্থীরা যখন শিখনে অনুপ্রাণিত হয় বা মোটিভেট হয়, তখন তাকে কি বলা হয়? যে বাহ্যিক অনুপ্রেরণা। আর অন্তর্নিহিত অনুপ্রেরণা কি? আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, অর্থাৎ আমাদের যেটা অন্তর থেকে আসে যে আমাকে চাকরিটা পেতে হবে। আমাদের ভিতর থেকে যদি আসে যে আমি চাকরিটা চাই, চাকরিটা আমার প্রয়োজন এবং চাকরিটা আমার মন থেকে দরকার, যে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা নয় যে চাকরি পেলে আমি মাস গেলে 37,000 টাকা মাইনে পাবো। এটা আমাদের হচ্ছে একদম বাহ্যিক প্রেরণা। আর যেটা ভেতর থেকে আসবে যে না, চাকরিটা আমার প্রয়োজন, চাকরিটা আমার দরকার, আমি এতদিন পরিশ্রম করেছি, আমি কষ্ট করে পড়াশোনা করেছি, আমার ভিতর থেকে চাই। তো এই জিনিসটা কিন্তু আমাদের ইন্টেন্সিভ মোটিভেশনে চলে আসে। তো প্রাথমিক স্তরে শিক্ষার্থীর জন্য কী করবেন শিক্ষক? বলছে প্রেইজ ইচ অ্যান্ড এভরি এফোর্ট মেড বাই দ্য এভরি স্টুডেন্ট। বলছে শিক্ষার্থীদের প্রত্যেকটা করার চেষ্টার জন্য শিক্ষক তাদেরকে প্রশংসা করবেন। পানিশ আনডিজারেবল বিহেভিয়ার, মানে তাদের যে খারাপ আচরণ বা অবাঞ্ছিত আচরণ তার জন্য পানিশ করবেন। প্রমোট কম্পিটিশন অ্যামং স্টুডেন্ট, তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করবেন শিক্ষার্থীদের মধ্যে। এনকারেজ চিলড্রেন টু এক্সপিরিয়েন্স জয় অফ লার্নিং, শিক্ষার্থীদের উৎসাহিত করবেন যে শেখার আনন্দে শিখতে বা শেখার জন্য শিখতে। তাহলে কি বললাম? যে শেখার আনন্দে, জানার আনন্দে, কিছু বোঝার আনন্দে, নতুন কিছু শেখার আনন্দে যারা শিখবে সেগুলো কিন্তু সব চলে যাবে আমাদের ইন্টেন্সিভ মোটিভেশন বা অন্তর্নিহিত যে অনুপ্রেরণা তাতে। চলে যাব আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন। ওভারঅল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিংস অফ চিলড্রেন ড্যাশ লার্নিং। বলছে একটা শিশুর সামগ্রিক শারীরিক এবং মানসিক সুস্থতা শিখনে কী করে? ডাজ নট এফেক্ট, কোনো প্রভাব ফেলে না। হিন্ডার্স, বাধার সৃষ্টি করে। অপশান 3 বলা হয়েছে ইজ নট রিলেটেড টু, বলছে সম্পর্কিত নয়। অপশান ডিতে বলা হয়েছে ফেসিলিটেড, মানে সাহায্যকারীর ভূমিকায় চলে আসে। তো এখানে অপশান ডিতে যে আনসারটা রয়েছে সেটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এখানে ফেসিলিটেড মানে সাহায্যকারী
বা সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়। তো ওভারঅল ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর শারীরিক মানসিক যদি স্বাস্থ্য ভালো না থাকে, তার শরীর যদি দুর্বল হয়, সে যদি মানসিকভাবে অসুস্থ হয়, তাহলে অবশ্যই তাদের পড়াশোনা খারাপ হবে। আপনি মনে করে দেখুন না, যদি আপনার মন ভালো না থাকে আপনার পড়তে ভালো লাগবে? আপনার যদি শরীর ভালো না থাকে আপনার পড়তে ভালো লাগবে? তো তার জন্যই কিন্তু এই জিনিসগুলো, শরীর মন যদি দুটোই ভালো থাকে শিক্ষার্থীদের, তাহলে তাদের শেখার প্রতি উৎসাহ বাড়বে। তো এটা আমাদের শিক্ষণকে সাহায্য করবে বা উৎসাহিত করবে। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মোটিভেশনের যে থিওরি, আমাদের যে শিক্ষণের যে তত্ত্ব রয়েছে, পেডাগজির যে থিওরিগুলো রয়েছে, পেডাগজিতে থর্নডাইক বা প্যাভলভের যে তত্ত্ব রয়েছে, স্কিনারের যে তত্ত্ব রয়েছে, কোহলারের যে তত্ত্ব রয়েছে, সেগুলোর পর কিন্তু মোটিভেশন খুব গুরুত্বপূর্ণ। তো মোটিভেশনের চ্যাপ্টারের উপর আমাদের ফোকাস করতে হবে। কিছু চ্যাপ্টার থাকে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়, তার মধ্যে মোটিভেশন কিন্তু একটা। এখানে এটাও কিন্তু মোটিভেশন থেকে কোয়েশ্চেনটা রয়েছে। রুহি বিলিভস দ্যাট সি ডিড নট স্টাডি প্রপারলি, হুইচ ইজ হোয়াই সি ডিড নট get good marks in her science test through she can do science quite well। বলছে রুহি তার যে বিজ্ঞান পরীক্ষা, সে বিজ্ঞান পরীক্ষায় ভালো করে পড়াশোনা করেনি এবং তার জন্য তার যে সায়েন্সে বিজ্ঞানে মার্কসটা কম এসছে, যদিও সে বিজ্ঞানে খারাপ নয়, বিজ্ঞানে বেশ ভালো। সি ইজ অ্যাট্রিবিউটিং হার পারফরমেন্স টু, সে তার যে এই যে পারফরমেন্স, তার যে এই ফলাফল, সেটাকে কী দায়ী করেছে? পরিবেশগত কারণ, ক্ষমতার অভাব, সি হচ্ছে প্রচেষ্টার অভাব, ডি হচ্ছে কঠিন ভাগ্য। তো ওয়াইনারের যে কারণ নির্দেশক তত্ত্ব রয়েছে, এখানে একটা স্টেটমেন্ট রয়েছে যে ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে ওয়াইনার কী বলেছেন, যে আমরা যখন কোনো কাজে সফল হই, অবশ্যম্ভাবী দুটো ফল থাকে, কোনো কাজে আমরা হয় সফল হব নয় ব্যর্থ হব। তো সফল হলে আমরা কিছু তাদেরকে ক্লু দিই, মানে কিছু ধারণার অবতারণা করি যে আমি ভালো পড়াশোনা করেছিলাম, আমার প্রচেষ্টা ভালো ছিল, আমি আমি সক্ষম, মানে আমার এবিলিটি রয়েছে, প্রশ্নটা সহজ ছিল, আমার ভাগ্য ভালো ছিল। আবার যখন ব্যর্থ হয় তখন সেমভাবে চারটে জিনিসকে কিন্তু তারা দায়ী করে, যে আমার ভালো নাম্বার পাওয়ার ক্ষমতা নেই, আমি ঠিকঠাক প্রচেষ্টা করিনি, কঠিন প্রশ্ন এসেছিল, আমার ভাগ্যই খারাপ। তো এই তিনটে জিনিস কিন্তু দুটো জিনিস কিন্তু দুটো ক্ষেত্রেই প্রভাবিত, ব্যর্থ হলেও আর সফল হলেও। তো এখানে কি বলেছে, যে আমি ভালো করে পড়াশোনা করিনি, অর্থাৎ তার প্রচেষ্টার অভাব ছিল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তাহলে 30-এর আমাদের সঠিক উত্তর কি? অপশান সি। তাহলে এই ছিল আমাদের মোট 15টা কোয়েশ্চেন। আমরা এখন শুধু কোয়েশ্চেনগুলো আলোচনা করব বিভিন্ন টপিকের ওপর, যেগুলো সেন্ট্রালেটে এসেছিলো। সেই কোয়েশ্চেনগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলে যে টপিকে আপনাদের সমস্যা থাকবে সেই টপিকগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। যে টপিকগুলো আপনারা বেশি কমেন্ট করবেন সেই টপিকগুলো আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এগুলো হচ্ছে আপনাদের আনসার কি, একবার নিজে নিজে দেখার পর মিলিয়ে নেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, কারণ ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে, আর যেহেতু এখন বর্তমানে জব করি তো সময়টা অনেকটা কম। আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো যারা চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য, যেগুলো আপনাদের পরীক্ষায় কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার। আজ এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।